নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় বলার আগে আরও একবার আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার গলার যে সমস্যাটা চলছিল সেটা এখনও পুরোপুরি আমি সেখান থেকে নিস্তার পাইনি, কিন্তু আমাদের সাংবাদিকতায় এইটা মেনে নিয়েই আমাদের এই সাংবাদিকতার জীবন পরিচালিত হয় বা আমরা চালিত করি। সেটি হচ্ছে যে গুরুত্বপূর্ণ বিষয়ের ওপরে লেখালেখি, ভিডিও করা, এগুলো আমাদের করতেই হয়। গলার সমস্যার কারণে আপনাদের হয়তো খানিকটা বুঝতে সমস্যাও হতে পারে, তবে যাতে না হয় আমি সে চেষ্টাও খানিকটা করব। একটু ব্যথা হবে হয়তো, তবু সেটা আমি মেনে নিয়ে আমি ভিডিওটা যথাসম্ভব আপনাদের যাতে শুনতে অসুবিধে না হয় এই চেষ্টা আমি করব। আপনাদের কাছে আন্তরিক অনুরোধ থাকবে যে আপনারা যেভাবে আমাদেরকে সমর্থন করে আসছেন, ভিডিও দেখছেন, সেই সমর্থনটা জারি রাখবেন, এইটুকুই আমাদের প্রত্যাশা। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। বাংলাদেশে এরশাদ জমানার অবসানের পর থেকে একেবারে 24 মানে 5ই আগস্ট 2024 এই যে সময়সীমা, যে সময়সীমার মধ্যে গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার রাজ করল, এই সময়সীমার মধ্যে যে রাজনৈতিক ব্যবস্থা নিয়ে তুমুল বিতর্ক, রাজনৈতিক বিবাদ, সংঘাত, হরতাল, ধর্মঘট, রাজনৈতিক হত্যা, মারামারি, কাটাকাটি অনেক কিছু হয়েছে, তা কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারকে কেন্দ্র করে। এবং শেখ হাসিনার 16 বছরের সরকারের বিরুদ্ধে বিএনপির আন্দোলনের যে অন্যতম ইস্যু ছিল, সেগুলি তার মধ্যে 1 নম্বর দাবি ছিল যে নির্বাচনগুলি, হাসিনা জমানার নির্বাচনগুলি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে হবে। এটাই বিএনপির অন্যতম দাবি ছিল, যে দাবি শেখ হাসিনার সরকার মানেনি। তারা কেন মানেনি এই জন্যে যে তাদের বক্তব্য ছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখন আর বাংলাদেশের সংবিধানে নেই। সংবিধানে কেন নেই না, শেখ হাসিনা সরকারই সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করেছিল। তার কারণ তাদের বক্তব্য ছিল যে এইটাকে অসাংবিধানিক বলেছিল হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ, ফলে সরকার হাইকোর্টের রায়কে শিরোধার্য করে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে বাতিল করেছে। এটা সরকারের যুক্তি। বিএনপির যুক্তি ছিল যে সংবিধান কোনো ধর্মগ্রন্থ নয় যে সেখানে মানে কোনো পরিবর্তন করা যাবে না, সরকার চাইলেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে পারে এবং স্বচ্ছ নির্বাচন দিতে পারে। আওয়ামী লীগ সরকার সেই দাবি কর্ণপাত করেনি, সেই দাবিতে। এখন আসি যে এই তত্ত্বাবধায়ক সরকার বিষয়টা কি। তত্ত্বাবধায়ক সরকার বিষয়টা হচ্ছে যে দুটি পূর্ণাঙ্গ সরকারের মধ্যবর্তী 3 মাসের জন্যে এই সরকারটি গঠিত হবে, যে সরকার নির্বাচন পরিচালনা করবে। অর্থাৎ মূলত নির্বাচন এবং নির্বাচন কেন্দ্রিক সিদ্ধান্ত নেওয়ার জন্যেই এই সরকার গঠিত হবে এবং তারপর এই সরকার আবার বিদায় নেবে, নতুন নির্বাচিত সরকার আসবে। অর্থাৎ বলতে চাওয়া হচ্ছে যে সরকার আছে ক্ষমতায় তাদের অধীনে নিরপেক্ষ নির্বাচন হতে পারে না, তাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো দরকার। এখন এই বিষয়টা আলোচনায় এসছে সম্প্রতি। শেখ হাসিনার সরকার যখন পতন হলো 5ই আগস্ট 2024, তারপরে অনেকে ভেবেছিলেন যে বিএনপি তারা এবার বলবে যে এবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট হবে, হাসিনা সরকার বিদায় নিয়েছে, আওয়ামী লীগ নেই। কিন্তু বিএনপি সেই দাবি উত্থাপন করছে না। তারা ইউনূস সরকারের অধীনে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন চায় এবং সেই নির্বাচন যাতে সম্পন্ন হয় তার জন্য তারা সরকারের ওপরে প্রত্যক্ষ পরোক্ষ নানানভাবে চাপ সৃষ্টি করে যাচ্ছে বা সরকারকে চাপে রাখার চেষ্টা করছে। কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা ফাইনালি সেটা নিয়ে এখনও অনেক প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে। সেটা
বিএনপি বা সরকারের সহযোগী শক্তি জামাতি ইসলামী এবং এনসিপির তরফ থেকে আসছে। তারা মনে করছে যে ফেব্রুয়ারি মাসটা মোটেই নির্বাচনের জন্য খুব সুবিধাজনক সময় নয়। যাই হোক, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা কিভাবে আলোচনায় এলো তার কারণ হচ্ছে যে গত 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে 50তম শাহাদাত দিবস, মৃত্যু, যেদিনে তিনি শহীদ হয়েছিলেন, তার বিক্ষুব্ধ সেনারা তাকে সপরিবারে হত্যা করেছিল। এবছর 15 আগস্ট ছিল তার মৃত্যুর 50তম বার্ষিকী। এই 50তম মৃত্যু দিনে শেখ হাসিনা তিনি দলের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। এগুলি সবই আপনারা জানেন। সেই দীর্ঘ ভাষণের একেবারে শেষ লগ্নে এসে তিনি বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট হোক, সেই নির্বাচনে মানুষ, বাংলাদেশের মানুষ আমাদের রাখলে আছি, না রাখলে নেই। অর্থাৎ তিনি বলেছেন যে মানুষ যদি ভোট দেয় তাহলে আমরা থাকবো, যদি মানুষ ভোট না দেয় তাহলে আমরা থাকবো না। কিন্তু ভোট ইউনূস সরকারের অধীনে হবে না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে হবে। এই দাবি শেখ হাসিনা তুলেছেন। এই দাবি আওয়ামী লীগের তরফে এর আগে 1-2 জন বলার চেষ্টা করছিলেন, কিন্তু সেটাকে দলীয় সিদ্ধান্ত হিসেবে কখনোই ব্যাখ্যা করা হচ্ছিল না। কিন্তু স্বয়ং শেখ হাসিনা যখন এরকম একটা গুরুত্বপূর্ণ দিনে আবার তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর কথা বলেছেন, যে সরকার ব্যবস্থা তিনি নিজেই বাতিল করেছিলেন, সেটা কেন বলেছেন, কি তার উদ্দেশ্য, এগুলো নিয়ে কিন্তু তুমুল জল্পনা চলছে। খুব স্বাভাবিক জল্পনা হওয়া তার কারণ হচ্ছে যে আওয়ামী লীগ সরকারই কিন্তু তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিল। এখন শেখ হাসিনা সরকারের পতনের পরে কি হয়েছে না, পতনের পরে যেটা হয়েছে যে অন্তর্বর্তী সরকারের সমর্থক কিছু লোকজন তারা বাংলাদেশ হাইকোর্টে মামলা করে এবং তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরানোর দাবি জানায়। হাইকোর্ট এই ব্যাপারে তাদের রায় দিয়ে দিয়েছে যে তারা তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ফেরানোর পক্ষে রায় দিয়েছে। এখন শুধু সুপ্রিম কোর্টের একটা রেফারেন্স বাকি এবং সেটা আগামী মাসে হওয়ার সম্ভাবনা বেশি। এখন তত্ত্বাবধায়ক সরকার কেন শেখ হাসিনা চাইলেন, আমি সেইটা খানিকটা ব্যাখ্যা করার চেষ্টা করি। কেনই বা বিএনপি, যারা 15-16 বছর ধরে তত্ত্বাবধায়ক সরকার বলে চিৎকার করলো, এমনকি যাদের নেত্রী খালেদা জিয়া প্রথম সংবিধানে 13 সংশোধনীর মারফত এই তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে সংবিধানের অন্তর্ভুক্ত করেছিলেন, সেই খালেদা জিয়ার দল বিএনপি তারাই বা কেন চুপচাপ আছে? তারা কেন বলছে না যে ইউনূস সরকার এবারে যান, আপনারা অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন, আপনারা এবার যাবেন, তার জায়গায় তত্ত্বাবধায়ক সরকার, তাদের অধীনে ভোট হবে? কারণ বিএনপি তো সবসময় বলেছে যে মজবুত গণতন্ত্র করতে হলে পরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে। এখন হাসিনা কেন চাইলেন তার 2-3টে কারণ আমার মনে হয়। আমি যা আওয়ামী লীগের লোকজনের সঙ্গে কথা বলেছি, এটা ঠিক যে হাসিনার বক্তব্যর পূর্ণাঙ্গ ব্যাখ্যা যে আওয়ামী লীগের সব স্তরের নেতারা দিতে পারছেন তাও নয়, একটা অনুমান তারা করছেন এবং কতিপয় লোক যাদের সঙ্গে তার কথাবার্তা হয়েছে, এরকম কিছু লোকজনের সঙ্গে আমার কথা হয়েছে, তারা যেটা বলছেন তারা মূলত 2টি কারণ বলছেন। এক হচ্ছে যে বিএনপিকে চাপে ফেলা, অর্থাৎ যে বিএনপি 16 বছর ধরে শেখ হাসিনাকে পদে বিব্রত করেছে যে তোমাকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট করতে হবে, তুমি সরে যাও। আজকে সেই বিএনপি তাদের যে ইউনূস প্রীতি, তাদের যে মোহাম্মদ ইউনূসকে নিয়ে যে মাতামাতি, এই জায়গাটা শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন যে যারা এতদিন ধরে আমার বিরুদ্ধে এইভাবে আন্দোলন করলো এবং 2024-এর নির্বাচন বয়কটও করলো যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা না হলে তারা নির্বাচনে অংশ নেবে না, আজ তারা চুপ কেন? এটা একটা বিষয়। আরও গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে যে হাসিনা মনে করছেন যে ইউনূস সরকার যে পদক্ষেপগুলি আওয়ামী লীগ সম্পর্কে নিয়েছে, অর্থাৎ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এবং সরকারি সিদ্ধান্তকে হাতিয়ার করে বাংলাদেশ নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছে। কোন দল না, যে দল একটা দেশ উপহার দিয়েছে, এই দেশটাকে উপহার দিয়েছে মুক্তিযুদ্ধের মারফত, এবং যে দল বাংলাদেশের সবচেয়ে
পুরনো দল 1949 সালে তৈরি যে দল, সেই দলকেই কিন্তু তার নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে। তার নৌকা প্রতীক, সেই প্রতীকটাও বাংলাদেশের নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বলা যায় না যে সেটা অন্য কোনো দলকে দিয়ে দেওয়া হবে কিনা। এখন এইসব অনেক প্রশ্ন আছে। হাসিনা হয়তো মনে করছেন যে তত্ত্বাবধায়ক সরকার যদি আসে, তাদের কাজ হচ্ছে নির্বাচন সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া। ইউনূস সরকারের সিদ্ধান্ত বদলে দেওয়ার অধিকার তাদের থাকবে, তার কারণ তারা নির্বাচন পরিচালনা করার জন্য সরকার। অর্থাৎ এই 3 মাস তাদের কাজ হবে শুধুমাত্র নির্বাচন কমিশনের সঙ্গে সহযোগিতা করে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন উপহার দেওয়া। এইটা যদি হয়, তাহলে সেই সরকার মনে করলে তারা কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনের ময়দানে ফেরার সুযোগ দিতে পারে। তারা যদি মনে করে যে ইউনূস সরকারের সিদ্ধান্তটা বিতর্কিত, এবং এটা যে বিতর্কিত এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমি ইউনূস সরকারের একেবারে ঘরের লোকজনদের সঙ্গেও কথা বলেছি, সবাই এটা একান্তে মানছেন যে এটা তড়িঘড়ি একটা রাজনৈতিক প্রতিহিংসার কারণে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো রাজনৈতিক দলকে এইভাবে নিষিদ্ধ করে দেওয়া যায় না, এবং বিশেষ করে আওয়ামী লীগের মতো একটা পার্টি, তাকে তো এটা কোনোভাবেই সম্ভব নয়। ফলে তত্ত্বাবধায়ক সরকার তারা কিন্তু এইটা করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার যদি আওয়ামী লীগের নিবন্ধন ফিরিয়ে দেয়, আওয়ামী লীগকে তার উপর যে কার্যক্রম নিষিদ্ধ করা আছে সেটা যদি প্রত্যাহার করে নেয়, তখন প্রশ্ন আসবে যে তাহলে আওয়ামী লীগের নেতা মন্ত্রী এবং স্বয়ং শেখ হাসিনা তিনি যে ভারতে অবস্থান করছেন, বা আরও অনেকে যারা জীবনের কারণে প্রাণ বাঁচানোর তাগিদে অন্যত্র আছেন, তারাও তাহলে নির্বাচনের ময়দানে তাদের যেহেতু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার আছে, ফলে তারা তখন দেশে ফিরতে পারবেন। হাসিনা হয়তো এইরকম একটা ভাবনা ভেবেছেন যে এটা একটা অনুকূল পরিস্থিতি তৈরি করতে পারে আওয়ামী লীগের জন্য, যে তখন তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ফিরে যেতে পারেন। এইটা হয়তো হতে পারে। তারপর সেখানে আইনের ব্যবস্থায় কি হবে সেটা হয়তো পরবর্তী অধ্যায়। কিন্তু এটাও ঠিক যে হাসিনা যদি সত্যি ফিরে যান, কোনোভাবে ফিরে গিয়ে তাকে যদি গ্রেপ্তার করে জেলখানাতেও রেখে দেওয়া হয়, তাহলেও আওয়ামী লীগের যে রাজনৈতিক উত্থান হবে, আওয়ামী লীগের মধ্যে যে জাগরণ তৈরি হবে, সেটা কিন্তু বিরোধীদের আওয়ামী লীগ বিরোধীদের জন্য খুবই দুশ্চিন্তার কারণ হয়ে যেতে পারে। হাসিনা স্বদেশে যদি জেলে বন্দিও থাকে, আমি এটাই বলতে চাইছি যে তাকে যদি জেলে আটকে রাখাও থাকে, তাহলেও কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ এখন যে অবস্থায় আছে তার থেকে শতগুণ তারা কিন্তু বিকশিত এবং সক্রিয় হয়ে উঠবে। অর্থাৎ নেত্রী যদি দেশের মাটিতে থাকেন, হাসিনা হয়তো এই সুযোগটা নেওয়ার চেষ্টা করছেন যে তিনি একবার যদি ফিরে যেতে পারেন, তারপর কিন্তু রাজনীতি সম্পূর্ণ অন্য খাতে বইতে শুরু করবে। কারণ ময়দানে তখন এই যে স্তিমিত শক্তি আওয়ামী লীগ যারা আছে কিন্তু প্রকাশ্যে নয়, তারা তখন ময়দানে চলে আসবে সক্রিয়ভাবে। ফলে গেম চেঞ্জার সিচুয়েশন বাংলাদেশে তৈরি হতে পারে। এখন তত্ত্বাবধায়ক সরকার কাকে নিয়ে হবে? তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান বাংলাদেশ সংবিধানে ছিল, যেটা আবার ফেরানো হয়েছে হাইকোর্টের রায়ে গত বছর, তাতে বলা আছে যে সর্বশেষ অবসর নেওয়া প্রধান বিচারপতি তাকে প্রথম অফার দিতে হবে। এখন বর্তমান প্রধান বিচারপতি তিনি হয়তো আগামী মাসে তার অবসর হতে পারে, এরকম একটা সম্ভাবনার কথা আমি শুনেছি। আমি সত্যি এটা নিয়ে চূড়ান্ত নিশ্চিত হতে পারিনি। যদি তা না হয়, তাহলে যিনি হবেন তিনি হচ্ছেন ওবায়দুল হাসান, যিনি গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অস্বস্তিকর উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে চাপের মুখে, সন্ত্রাসের মুখে এবং অন্য বিচারপতিদের প্রাণ রক্ষার তাগিদে যিনি পদত্যাগ করে সরে গিয়েছিলেন, সেই ওবায়দুল হাসান তিনি হতে পারেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। যদি তিনি রাজি না হন, তর্কের খাতিরে ধরে নেওয়া যাক যে তিনি রাজি হলেন না, তার আগে যিনি প্রধান বিচারপতি ছিলেন তিনিও রাজি হলেন না, এরকম, বা রাষ্ট্রপতি কাউকে বাছলেন যে আপনি প্রধান উপদেষ্টা হন,
তিনিও রাজি হলেন না। সেক্ষেত্রে সাংবিধানিক বিধান হচ্ছে রাষ্ট্রপতি নিজেই স্বয়ং প্রধান উপদেষ্টা হয়ে যাবেন। অর্থাৎ তার তখন দুটো রোল থাকবে, একদিকে তিনি সাংবিধানিক প্রধান, আবার একই দিকে তিনি এক্সিকিউটিভেরও প্রধান হয়ে যাবেন। এখন কি ভবিষ্যতে হবে কেউ জানে না, কারণ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা হবে কিনা এই দাবিটা কিন্তু এখন যারা বাংলাদেশের রাজনীতিটা করছে, যারা ময়দানে সক্রিয়, অর্থাৎ আওয়ামী লীগ বাদে বাকি যে অংশগুলি, তারা কিন্তু কেউ এটা তুলছে না। যদিও ক্রমশ গেম সেই দিকে যাচ্ছে বলে আমার অন্তত মনে হয়। বিশেষ করে জামাতি ইসলামী এবং এনসিপি তারা বুঝে গিয়েছেন যে ইউনূস সরকারটা আসলে বিএনপি সরকারেরই একটা পুতুল। অর্থাৎ সরকারটা পুরোপুরি বিএনপির স্বার্থে, বিএনপির দ্বারা তারা চালিত হচ্ছে। এবং সাম্প্রতিককালে যে সিদ্ধান্তগুলো আপনারা যদি দেখেন, সেগুলি সবই বিএনপিকে খুশি করার। একটা কথা প্রচলিত আছে যে তারেক জিয়া প্রধানমন্ত্রী হলে রাষ্ট্রপতি হবেন মোহাম্মদ ইউনূস। কি হবে আমরা এখনই জানি না, কিন্তু এটাও বাংলাদেশের রাজনীতিতে খুব চর্চার মধ্যে আছে যে ইউনূস হয়ে যাবেন রাষ্ট্রপতি আর তারেক জিয়া হবেন প্রধানমন্ত্রী। এটা তো ঠিক যে লন্ডনে যে আলোচনা হয়েছিল সেখানে কিন্তু তারেক জিয়ার এইরকম একটি মন্তব্য সরকারিভাবেই বিএনপির তরফ থেকে এসেছিল যে তারেক জিয়া মোহাম্মদ ইউনূসকে বলেছেন যে আগামী দিনে আপনাকে আমাদের প্রয়োজন হবে, আপনি আমাদের সঙ্গে থাকবেন। যেটার অনেকে ব্যাখ্যা করছে যেটা আসলে তাকে রাষ্ট্রপতি পদ পাইয়ে দেওয়ার একটা প্রস্তাব। ইউনূস তার বিনিময়ে তারেক জিয়াকে কি দিচ্ছেন? তারেক জিয়ার ব্যাপারে মার্কিন আপত্তি আছে। আমরা সবাই জানি যে 2007-08 যখন তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশ চালিত হচ্ছিল, সেই সময় তারেক জিয়া যখন বিদেশে চলে যান, তার সম্পর্কে কিন্তু তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত, ঢাকার মার্কিন রাষ্ট্রদূত কড়া রিপোর্ট দিয়েছিলেন দেশে যে এই ব্যক্তি মোটেই সুবিধাজনক নয় এবং একে যেন কখনোই আমেরিকায় প্রবেশের ভিসা না দেওয়া হয়। ফলে তারেক জিয়া সম্পর্কে একটা নিষেধাজ্ঞা মার্কিন প্রশাসনের ছিলই। সেই নিষেধাজ্ঞাটা প্রত্যাহারের ব্যাপারেই মোহাম্মদ ইউনূস তারেক জিয়াকে সহযোগিতা করবেন এবং যতদূর জানা যাচ্ছে যে নিষেধাজ্ঞাটা প্রত্যাহারিত হয়েছে। তারেক জিয়া হয়তো নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরে দেশে ফিরবেন, আবার কখনো শোনা যাচ্ছে তিনি ডিসেম্বরে ফিরবেন, নানান কিছু শোনা যাচ্ছে। কিন্তু তার যে উদ্বেগ উৎকণ্ঠা, অর্থাৎ তার নিরাপত্তা নিয়ে যে সমস্যা, সেই প্রশ্নটা কিন্তু রয়েই গেছে। কিছুদিন আগেই বিএনপির একজন প্রথম সারির নেতা, একজন ভাইস চেয়ারম্যান, তিনি কিন্তু প্রকাশ্যে একটা সাক্ষাৎকারেও বলেছেন যে তারেক জিয়া দেশে ফেরা নিয়ে সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হচ্ছে নিরাপত্তা। অর্থাৎ তার উপর হামলা হতে পারে, তিনি মোটেই নিরাপদ নন স্বদেশে, এ কথা সেই নেতা কিন্তু প্রকাশ্যেই বলেছেন। এবং এই কারণেই তারেক জিয়ার ফেরার তারিখ নিশ্চিত করা যাচ্ছে না, এটাও তিনি প্রকাশ্যে বলেছেন। যাই হোক, ফিরে আসি তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গে। যে শেখ হাসিনা, যিনি তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিলেন, এখন তিনি বলছেন যে ইউনূসের অধীনে তো কোনোভাবেই নির্বাচন হতে পারে না, ভোট হোক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হোক। এবং তাতে আওয়ামী লীগের কী লাভ এ প্রসঙ্গে তিনি যাননি। সেখানে তিনি বলেছেন নির্বাচনে মানুষ যদি আমাদেরকে ভোট দেয় আমরা সরকার গড়ব, যদি না দেয় গড়ব না। অর্থাৎ তার কথায় একটা ইঙ্গিত আছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগের নির্বাচনে বা ভোটে অংশগ্রহণের রাস্তা পরিষ্কার হবে, এইটা তিনি প্রত্যাশা করছেন। আমার মনে হয় যে তার দ্বিতীয় উদ্দেশ্য, যেটা ইতিমধ্যেই বলেছি, সেটা হচ্ছে বিএনপিকে অস্বস্তিতে ফেলা, দেশবাসীর মধ্যে এই প্রশ্ন তুলে দেওয়া যে বিএনপি তারা এখন কেন তত্ত্বাবধায়ক সরকার চাইছে না, তাদের ইউনূসের সঙ্গে কিসের এত পীড়িত। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।